আমি আশিকিন প্রিন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন। বিশ্বব্যাপী এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু করোনার ভ্যাকসিন। বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান এরই মধ্যে ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং একই সঙ্গে তাদের এই আবিষ্কৃত ভ্যাকসিনটি সফল বলেও দাবি করা হচ্ছে। মূলত এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা ভরসার নাম ভ্যাকসিন। আর এই বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর মশিউল চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করবার জন্য। ডক্টর চৌধুরী, প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে গতকাল মডার্না আমেরিকার প্রতিষ্ঠান তারা দাবি করেছে যে তাদের উদ্ভাবিত ভ্যাকসিন 95% কার্যকরী। তো তাদের দাবির বিষয়ে আপনার অভিমতটা কি? এটা আসলে প্রচন্ড রকমের একটা সুসংবাদ এবং এটা খুবই আশাব্যঞ্জক যে এই ভ্যাকসিন 95%, 95% যেটা বললেন সেটা খুব কার্যকরী। তো আমরা যদি ভ্যাকসিনের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে ভ্যাকসিন সবচেয়ে বেশি যেটা কার্যকরী সেটা হলো মিজলস ভ্যাকসিন, যেটা নাকি মোর দেন 90%। কিন্তু সেই ভ্যাকসিনগুলোর একটি অসুবিধা আছে, সেটা হলো যে মিজলস ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিন বলি আমরা, যেটা একদম জীবন্ত ভাইরাস দিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। তো সেখানে অনেক রকমের সাইড ইফেক্ট থাকার কথা এবং আমরা এই জীবন্ত ভ্যাকসিন কিন্তু সবাইকে দিতে পারি না। কিন্তু মডার্নার যে ভ্যাকসিন এবং বায়োএনটেক যে জার্মানির কোম্পানি ফাইজারের সাথে করছে, এগুলো একদম উদ্ভাবনী বলবো, একদম অভিনব পদ্ধতিতে করা। এই মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন এটাকে বলা হয়। সেটা খুব সংক্ষেপে যদি আমি দর্শকদের বলতে চাই তাহলে বলবো যে ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা আছে সেটাকে আমরা শরীরে ঢুকিয়ে দিই, তারপর আমাদের নিজেদের সেলকে বলি যে ভাইরাসের মতো একটি অংশ তৈরি করতে, যাতে আমাদের ইমিউন সিস্টেমটা সেটার প্রতি সচেতন হয় এবং এরপর যদি রিয়েল ভাইরাস যখন আমাদেরকে অ্যাটাক করবে তখন তাকে যেন আমরা প্রতিহত করতে পারি। তো এই মেসেঞ্জার আরএনএটা আর্টিফিশিয়ালি তৈরি করা, এটা কোনো জীবন্ত ভাইরাস না। তো এইসব ক্ষেত্রে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড ইফেক্ট প্রচণ্ড রকমের কম হয় এবং সেই ক্ষেত্রে আমরা খুব আশাবাদী। যদিও আমরা এর সাইড ইফেক্ট এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ডেটা এখনো জানি না, তবে খুব সম্ভবত এটা তেমন কোনো অ্যালার্মিং কোনো সাইড ইফেক্ট হবে বলে আমার মনে হচ্ছে না। এবং 95% যেটা ইফেক্টিভনেস, সেটা আমরা সবাই জানি যে ভ্যাকসিন যখন হয় তখন কয়েকটি ধাপে আসলে তৈরি করা হয়, ফেজ 1, 2 এবং 3, এবং ফাইনাল ধাপে মডার্না কোম্পানি প্রায় 30,000 মানুষের মধ্যে এটা টেস্ট করেছেন গত কয়েক মাসে। এবং 30,000 মানুষ কিন্তু বেশ বেশি সংখ্যক মানুষ। এবং আমরা যেটা আশা করছি যে ভ্যাকসিন যখন টেস্ট করা হয়, ট্রায়াল দেওয়া হয়, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমাদের কমিউনিটিতে যাতে ট্রান্সমিশনটা অনেক বেশি হয়। আপনার যদি কমিউনিটিতে তেমন একটা ট্রান্সমিশন না হয় তাহলে ভ্যাকসিন ট্রায়ালে কিন্তু একটু অসুবিধা হয় এবং দেরি হয় অনেক। কারণ আপনি অবশ্যই চাইবেন যে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে যদি আমি ট্রায়াল দিই তাহলে হয়তো রেজাল্টটা একটু ভালো পাওয়া যাবে। তো এই সময়টায় যখন ট্রায়াল হচ্ছে তখন আমরা সবাই জানি পৃথিবীর সব জায়গায় খুব ট্রান্সমিশন হচ্ছে এবং সেই জন্যে তাদের 90, যে আমি মনে হয় 95 জন যাদের অ্যাটাক হয়েছে এই ট্রায়ালে, তার মধ্যে দেখা গেছে যে যাদেরকে ভ্যাকসিন দেয়া হয়নি তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের হয়েছে কোভিড, সেটা প্ল্যাসিবো আমরা যেটা বলি, যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি সেই গ্রুপে, যেমন 90 জনের সেই গ্রুপে হয়েছে এবং মাত্র 5 জনের যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের হয়েছে। তো এই ডিফারেন্সটা অনেক বেশি, আমরা যেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট বলি, এবং এই ডিফারেন্সটা কিন্তু বেশ লক্ষ্য করার মতো। এবং সেটার উপরে ভিত্তি করেই মডার্না কোম্পানি বলছে যে তাদের ভ্যাকসিন কার্যকরী, এবং এটার আমরা যদিও অফিসিয়াল রেজাল্টটা এখনো কোথাও পাবলিশ হয়নি, তবে এটা অবিশ্বাস করার মতো কোনো কিছু নেই। ডক্টর চৌধুরী, এই মডার্না ভ্যাকসিনটা কতদিন পর্যন্ত ইমিউন সিস্টেম দিয়ে যাবে মানুষের শরীরে, সেই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে? খুবই ভালো প্রশ্ন। এখানে ভ্যাকসিন যেটা হচ্ছে 95% ইফেক্টিভ বলছি আমরা, সেটা একটা ভালো সংবাদ। তবে কতগুলো অজানা রয়ে গেছে এখনো। সেটা হলো যে কতদিন সেটা থাকবে আমাদের
শরীরে কতদিন এটা আমাদেরকে সুরক্ষা করবে, সেই জন্য আমাদের একটু সময় দরকার। এই জন্যই আসলে এফডিএ, যেটাকে আমরা যে এজেন্সি বলি, যারা নাকি আলটিমেটলি এটাকে ইয়েস ভোট দিয়ে থাকে, তারা এখনো ওয়েট করছেন যে মডার্না অ্যাটলিস্ট 2 মাসের ডেটা যাতে দিতে পারে, কিংবা 3 মাসের ডেটা দিতে পারে। তো আমাদের ইফেক্টিভনেস কতদিন থাকবে সেজন্য হয়তো 6 মাস আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু 2 মাস তাদের সময় দিয়েছে যাতে ওটার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা যেন জানা যায়। কারণ 2 মাস কেন, 2 মাস হলো ম্যাক্সিমাম ভ্যাকসিন, ওদের যদি পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট হয় সেটা 2 মাসের মধ্যেই হয়। তো সেই 2 মাসটা হয়তো মিড ডিসেম্বরের মধ্যে হবে, এবং কতদিন এটা থাকবে সেটা হয়তো আমাদেরকে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ওয়েট করতে হবে, এটার ইফেক্টিভনেস কত। তবে সাধারণত এই ভ্যাকসিনটা এখন 2টো ডোজে দেওয়া হচ্ছে, এবং 2টো ডোজে দেওয়া হলে পরে আমাদের ইমিউন সিস্টেমটা অনেক বেশি মানে জোরালো থাকে, এবং আশা করছি, এবং বিজ্ঞানীরা আশা করছেন যে অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস হয়তো থাকবে। ডক্টর চৌধুরী, মডার্না ভ্যাকসিন তো 30,000 লোকের উপরে ট্রায়াল করা হয়েছে, তো এর মধ্যে আসলে কোন এজটা বেশি ছিল? ওল্ড এজ বেশি ছিল নাকি মিডল এজে বেশি ছিল? এটার সম্পূর্ণ ডেটা আমরা এখনো জানি না, তা যেটা ডেমোগ্রাফি। তবে আমরা জানি যে বাচ্চাদের দেওয়া হয়নি, এবং কোনো প্রেগন্যান্ট ওমেনদেরকেও দেওয়া হয়নি। এর মধ্যে সাধারণত মিডল এবং ওল্ডার এজে কিন্তু দেওয়া হয়েছে। আরেকটা সংবাদ যেটা আমরা জানি সেটা হলো যে প্ল্যাসিবো গ্রুপ, যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি, তাদেরকে মধ্যে কিন্তু বেশ কিছু মানুষের কিন্তু সিভিয়ার ডিজিজ হয়েছে। সেটা যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের মধ্যে কিন্তু দেখা যায়নি। তো আমরা জানি যে করোনা ভাইরাস যদি হয় তাহলে 80% ক্ষেত্রেই কিন্তু মানুষ ভালো হয়ে যায়। এই যে 20% যেটা, সেটাই কিন্তু খারাপ হয়। এবং কাদের খারাপ হয়? যারা নাকি ওল্ড এজ, একটু বয়স্ক, যাদের নাকি অনেক রকমের মেডিকেল কন্ডিশন আছে, তাদের খারাপ হয়। তো এই ভ্যাকসিনের এখন যেটা সেকেন্ডারি এন্ড পয়েন্ট যেটা দেখছেন ওনারা, তা হলো যে এই ভ্যাকসিন কি আমাদের সিভিয়ার ডিজিজ থেকে আমাদের রক্ষা করে কিনা, আমাদের হসপিটাল যাওয়া থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে কিনা, এই ব্যাপারটা এখন দেখা হচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে এটা খুব ভালো সংবাদ হবে। তো অনেকে বলে থাকেন যে টি সেল একটি গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিনের ক্ষেত্রে, তো মডার্নার ভ্যাকসিনের টি সেল গ্রো করে কিনা এই বিষয়ে কোনো পাবলিকেশন অথবা তথ্য আপনারা পেয়েছেন কিনা? অবশ্যই। আমরা জানি যে ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়াল হয়ে গেছে প্রায় জুন মাসের মধ্যে। তখন মডার্না কোম্পানি বলল যে এটা শুধুমাত্র যে আমাদের মানে তথাকথিত যে অ্যান্টিবডিগুলো, যেগুলোকে আইজিএম বলি আমরা, আইজিজি বলি, সেই অ্যান্টিবডি শুধুমাত্র এটা স্টিমুলেট করে না, এটা আমাদের যে অ্যাডাপটিভ যে ইমিউনিটি যেটাকে আমরা বলি, যে টি সেল, বি সেল, সেই সেলগুলোকেও স্টিমুলেট করে। এবং আমাদের এই প্রতিরোধ করা, এই যে রোগ প্রতিরোধ করা ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণুর এগেনস্টে, সেটার জন্য আসলে আমাদের রেগুলার অ্যান্টিবডির চাইতে যেটা মেমোরি অ্যান্টিবডি, যেটা টি সেল, বি সেল, সেগুলোকে স্টিমুলেট করাই কিন্তু বেশি জরুরি। কারণ ওরা যদি তাদের মেমোরিতে না রাখে তাহলে কিন্তু আবার যখন ভাইরাস অ্যাটাক করবে তখন কিন্তু তারা আমাদের শরীর ফাইট করতে পারবে না। তো টি সেল যে স্টিমুলেট হচ্ছে সেটার ডেটা আমরা অলরেডি জানি, সেটা জুন মাসে ওরা বলে দিয়েছে, পাবলিশ হয়েছে, এবং সেটাও যে অ্যাক্টিভেট করে সেটা শুধু মডার্নার ভ্যাকসিন না, আরো কয়েকজনের ভ্যাকসিনেও তা দেখিয়েছে। তো ডক্টর চৌধুরী, আমি জানতে চাচ্ছি যে ফাইজারের ভ্যাকসিন, তারাও দাবি করছে যে 90% তাদের ভ্যাকসিনটি কার্যকর। তো মডার্নার ভ্যাকসিন এবং ফাইজারের ভ্যাকসিনের মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কোন জায়গায় আপনি বলবেন? হ্যাঁ, অবশ্যই, খুব ভালো প্রশ্ন। ফাইজার এবং মডার্না, ফাইজার বায়োএনটেকের সাথে যেটা ভ্যাকসিন তৈরি করেছে, আসলে এই ভ্যাকসিনের যে অভিনব পদ্ধতিটা, এটার জন্য বায়োএনটেক কোম্পানিকে সম্পূর্ণ প্রশংসা করতে হয়, এবং তারাই কিন্তু সমস্ত ক্রেডিটের দাবিদার। কেন এই কথাটা বলছি আমি? যে বায়োএনটেক, যেটা জার্মানির কোম্পানি, তার যে মালিক, কো ফাউন্ডার এবং সিইও ডক্টর শাহিন, সে টার্কিশ অরিজিন,
এবং ইমিগ্রেন্ট, সে জানুয়ারি মাসে যখন নাকি বিশ্বের কেউই জানতো না যে এটা প্যান্ডেমিক হবে, সে একটা ছোট আর্টিকেল ল্যান্সেটে পড়ে সে সেদিনই ডিসাইড করলো যে ভ্যাকসিন তৈরি করতে হবে। এই কোম্পানি কিন্তু ক্যান্সারের জন্য তো ভ্যাকসিন বা ওষুধ তৈরি করছিল, তো তার কাছেই মেসেঞ্জার আরএনএ টেকনোলজিটা ছিল তখন। সে তখন সেদিনই ঘোষণা দিল যে আমরা ভ্যাকসিন তৈরি করব। তার যে বড় বড় সায়েন্টিস্ট তাদেরকে বললো যে তোমরা ভ্যাকেশনে যেতে পারবে না, তোমরা এই ভ্যাকসিনের উপর কাজ করতে হবে এখন। সেই থেকে তারা 1 মাসের মধ্যে দেখিয়ে দিল যে মেসেঞ্জার আরএনএ দিয়ে অভিনব পদ্ধতিতে এই ভ্যাকসিন তৈরি করা যায়। এবং তখন ফাইজারের সাহায্য নিল, কারণ তাদের ম্যাস ডিস্ট্রিবিউশন করার জন্য সেই লজিস্টিকটা ছিল না। আচ্ছা, যে জিনিসটা একই রকম সেটা হলো এই যে টেকনোলজিটা, যে মেসেঞ্জার আরএনএ জেনেটিক ম্যাটেরিয়ালস যে ঢুকিয়ে দিচ্ছে সেটা মডার্না এবং ফাইজারের একই জিনিস, কিন্তু যেটা বড় পার্থক্য সেটা হলো, এবং ইফেক্টিভনেসও যেটা আপনি বললেন 90% এবং মডার্না হলো 94%, খুব একটা ডিফারেন্স না। কিন্তু যেখানে সবচেয়ে বড় ডিফারেন্স সেটা হলো যে এটার স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশন, যেটা নিয়ে আমরা নাকি ফাইজার প্রথম যখন ঘোষণা করলো গত সপ্তাহে, তখন আমাদের মাথা খারাপ হয়ে গেল যে এটা কিভাবে মানুষকে দেয়া যায়, কারণ এটার স্টেবিলিটি কিন্তু বেশ নড়বড়ে। তো যেটা স্টেবিলিটি আমি বলতে যাচ্ছি সেটা হলো যে একটা ভ্যাকসিন আপনি যখন স্টোরেজ করবেন তখন আমরা সাধারণত রেগুলার রেফ্রিজারেটরে রেখে দিই এবং সেটা ভালো থাকে। ফাইজার বলল যে ওদের এই ভ্যাকসিনটা রেগুলার রেফ্রিজারেটরে চলবে না, তাদেরকে এই ভ্যাকসিনটা ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজ যেটা আমরা বলি সেটাও না, -70 থেকে 80 ডিগ্রিতে রাখতে হবে। হ্যাঁ, একদম -80 ডিগ্রি 90 ডিগ্রি। ডক্টর চৌধুরী, এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো বিস্তারিত আকারে বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। হ্যাঁ দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএস এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। সুরক্ষায় প্রতিদিন আজকে আমরা আলোচনা করছি আশা ভরসার নাম ভ্যাকসিন। আর এই বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন ডক্টর মশিউল চৌধুরী। ডক্টর চৌধুরী, বিরতির আগে আপনি বলছিলেন যে ফাইজারের ভ্যাকসিন স্টোরেজের বিষয় -70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে প্রিজার্ভ করতে হবে। আসলে এটা কতটা বড় চ্যালেঞ্জ হবে ফাইজারের জন্য? এটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এটা হয়তো যেসব দেশ শীতের দেশ সেখানে হয়তো তেমন একটা অসুবিধা নাও হতে পারে। যারা উন্নত দেশ সেখানে হয়তো ফ্রিজের ব্যবস্থা থাকতে পারে, সেই কন্টেনারের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সেখানেও আমরা হিমশিম খাচ্ছি চিন্তা করে যে এটা কিন্তু, যদিও ফাইজার সেরকম বক্স তৈরি করছে, সেই ধরনের লিকুইড নাইট্রোজেন এই সব যেসব ব্যবস্থা যেটা নাকি প্রচণ্ড রকমের ঠান্ডা রাখতে পারে, কিন্তু সেগুলো যে আমরা নিয়ে এসে একটা ক্লিনিকে একটা ফ্রিজে রাখবো সেটা কিন্তু হবে না। সেটার জন্য আবার স্পেশাল একটা ফ্রিজারের দরকার। সেজন্য ক্লিনিকে হয়তো এটা রাখা যাবে না, যেটা নাকি অত্যন্ত জরুরি একটা ব্যাপার। কারণ ফার্মেসি এবং ক্লিনিক এসব দেশে তারা কিন্তু ভ্যাকসিন দেয়া হয় মানুষকে, সেটা অ্যাক্সেসিবল অনেক, কিন্তু সেখানেই যদি না রাখা যায় তাহলে রাখতে হবে হাসপাতালে। হাসপাতালে হয়তো বড় বড় ফ্রিজার, যেগুলো স্পেশাল ফ্রিজার, সেখানে হয়তো সেগুলোর ব্যবস্থা করা যাবে, কিন্তু তাতে কিন্তু আমাদের সমস্যা মিটছে না। তো সেই লজিস্টিক্সটা ফাইজার এখনো চিন্তা করছে। আলটিমেটলি কি দাঁড়ায় আমরা তা জানি না। কিন্তু একই সাথে আজকে যখন আমরা মডার্নার কথা শুনলাম, তারা বলল যে তাদের এই ভ্যাকসিন বেশ স্টেবল। মানে কি, যে আমরা রেগুলার যে ফ্রিজার ব্যবহার করি, আমরা রেফ্রিজারেটর যেটা ব্যবহার করি, সেটা
তে আমরা ভ্যাকসিনটা রাখতে পারবো প্রায় 1 মাস। আর যদি আমরা এই ভ্যাকসিনটা স্টোরেজ করতে চাই অনেক দিন থেকে এবং শিপিং করতে চাই, তাহলে আমাদেরকে রেগুলার যে আমরা ফ্রিজ ব্যবহার করি সেখানে যদি আমি ভ্যাকসিনটা রাখি তাহলে কিন্তু আমরা 6 মাস পর্যন্ত রাখতে পারবো। এটা একটা সাংঘাতিক রকমের খবর, যেটা নাকি আমাদের অনেকখানি আমাদের আশ্বস্ত করছে যে আমাদের এই ভ্যাকসিনটা বিভিন্ন দেশে, বিশেষ করে অনুন্নত দেশে এবং যেখানে গরম বেশি, সেখানে আমাদের সেগুলো দেয়া হয়তো তেমন একটা চিন্তার ব্যাপার হবে না। এবং তারা এও বলছে যে আপনি যখন একটা ভ্যাকসিনের ভায়াল রেফ্রিজারেটর থেকে নামিয়ে আনবেন রুম টেম্পারেচারে, তখন এই রুম টেম্পারেচারে প্রায় 12 ঘন্টা এটা স্টেবল থাকবে। এটাও একটা সাংঘাতিক ব্যাপার, কারণ আমরা রেগুলার অন্যান্য যেসব ভ্যাকসিন দিই সব ভ্যাকসিনে কিন্তু আমাদের রেফ্রিজারেটরে রাখতে হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু যখনই আপনি রেফ্রিজারেটর থেকে ইনজেকশনটা বের করে নিয়ে আসবেন, ভায়ালটা বের করে নিয়ে আসবেন, তখন সেটা যদি আপনি কয়েক ঘন্টা বাইরে না রাখতে পারেন তাহলে কিন্তু লজিস্টিক্যালি এটা একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। কারণ আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের মিলিয়ন্স কোটি 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 মানুষকে এই ভ্যাকসিনটা দিতে হবে, এবং একটা ক্লিনিকে বা একটা হাসপাতালে যখন এই ভ্যাকসিন আমরা তৈরি থাকবো, আমাদের তৈরি থাকতে হবে যে হাজার হাজার মানুষ সেখানে লাইন দিবে এবং সেখানে 1 মিনিটের বেশি আমরা ওয়েট করতে পারবো না। ডক্টর চৌধুরী একটি বিষয় জানতে চাচ্ছি যে এই ভ্যাকসিনের টেম্পারেচারে যদি হেরফের হয় তাহলে সেই ভ্যাকসিনের কি ইফেক্টিভনেসও কি হেরফের হবে কিনা? অবশ্যই হবে, কারণ এটা মেসেঞ্জার আরএনএ, যেটা আমি বললাম জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা আমরা ঢুকিয়ে দেব আমরা মানুষের শরীরে, সেই জিনিসটা ভীষণ রকমের একটা নাজুক একটা পরিস্থিতি, এবং সেটাকে স্টেবল রাখার জন্য সাধারণত ভ্যাকসিন যারা তৈরি করে তারা বিভিন্ন রকমের স্টেবিলাইজার দেয়া হয় সেখানে। শুধুমাত্র যে ওই মেসেঞ্জার আরএনএ থাকে তা না, এই স্টেবিলাইজারগুলি কিন্তু টেম্পারেচারের সাথে নির্ভর করে, এবং আমরা যদি টেম্পারেচার ঠিক রাখতে পারি তাহলে কিন্তু সেই জেনেটিক ম্যাটেরিয়ালস ভেঙে যাবে, এটা কিন্তু ইফেক্টিভনেস অবশ্যই কমে যাবে। তো ডক্টর চৌধুরী, অক্সফোর্ডের ভ্যাকসিন সেটা নিয়েও সবে আসার কথা শুনিয়েছিলেন, সে ভ্যাকসিনটা কি একটু কি পিছিয়ে গেল বিশ্ব মার্কেটে আসার ক্ষেত্রে? কি মনে হয় আপনার? হ্যাঁ, দুটো কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ডের যে ভ্যাকসিনগুলো সেগুলো একটু অন্যভাবে তৈরি করা হচ্ছে, কিছুটা কনভেনশনাল ওয়েতে, যেটাকে নাকি অ্যাডেনোভাইরাস ভ্যাকসিন আমরা বলি, যে আমরা জেনেটিক ম্যাটেরিয়ালসটা মানুষকে ঢোকাবো কিন্তু একটা আরেকটা ভাইরাসের মাধ্যমে, যেটা নাকি মানুষকে খুব একটা অসুস্থ করে না, সেটাকে অ্যাডেনোভাইরাস আমরা বলছি। তো সেটা যখন ট্রায়াল দেওয়া হচ্ছিল অগাস্ট সেপ্টেম্বরের দিকে, তখন ওরা 1 কি 2 পেশেন্টের মধ্যে কিছু নিউরোলজিক্যাল সাইড ইফেক্ট দেখা দিল। তখন ভ্যাকসিন যখনই ট্রায়াল দেওয়া হয়, আমরা জানি যে বড় কোনো সমস্যা যদি হয় তাহলে ভ্যাকসিন ট্রায়াল কিন্তু বন্ধ করে দেওয়া হয়, কারণ আমাদের মনে রাখতে হবে যে ভ্যাকসিনটা কোনো ট্রিটমেন্ট না, এটা হলো একটা প্রোফাইল্যাক্সিস, এটা প্রিভেন্টেটিভ জিনিস। এখন একটা সুস্থ মানুষকে আমরা এটা দিই, আমরা কখনোই চাইবো না একটা সুস্থ মানুষকে একটা কিছু দিয়ে আমরা অসুস্থ করে ফেলি। তো সেখানে যখন নিউরোলজিক্যাল সিমটমস হচ্ছিল তখন তারা বন্ধ করে দিল, এবং রিসার্চাররা একদম ঝাঁপিয়ে পড়লো যে এই যে নিউরোলজিক্যাল সাইড ইফেক্ট হচ্ছে এটা কি ভ্যাকসিন থেকে হচ্ছে কিনা। তো আলটিমেটলি প্রায় 2 থেকে 3 সপ্তাহ ওরা লাগলো এটা নির্ণয় করতে, দেখলো যে না, ওটা ভ্যাকসিনের সাথে কোনো রিলেশন নেই, এবং ওদের ট্রায়াল আবার শুরু হয়েছে। তো আমরা আশা করছি যে ওদের ট্রায়ালেরও হয়তো রেজাল্ট আমরা মাসখানেকের মধ্যে পেয়ে যাব। হ্যাঁ ডক্টর চৌধুরী, ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা মডার্নার ভ্যাকসিন, ফাইজারের ভ্যাকসিন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, কিন্তু বিশ্বের এশিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে চীনও তৈরি করেছে, রাশিয়াও তৈরি করেছে, সেটি সেভাবে তো আলোচনা আসছে না। এখানে কি মনে হয় আপনার যে ভ্যাকসিনে ওয়ার্ল্ড পলিটিক্সের একটা বিষয় আছে এখানে? ভ্যাকসিনের যে রেস, এটা অবশ্যই একটা সত্যি ব্যাপার, এবং এই ভ্যাকসিনের রেসটার মধ্যে এখন প্রায় 100টা কোম্পানি আছে, কারণ এর সাথে একটা অর্থনীতির একটা বিরাট একটা যোগাযোগ। আপনি খেয়াল করবেন যে ফাইজার যেদিন ঘোষণা করলো তাদের স্টক উঠে গেল, মডার্না যেদিন ঘোষণা করলো তাদেরও স্টক উঠে গেল। এখন ওরা বলছে যে ওরা কিন্তু নন প্রফিট না, ওরা অবশ্যই প্রফিট করবে, এবং আমি জানি যে এক একটা ভ্যাকসিন নাকি $35 করে প্রাইস হবে। তো সেখানে এটা বেশ, এটা যে সস্তা তা বলবো না, অবশ্যই এটার একটা
প্রচুর দাম আছে। সেখানে এই কোম্পানিগুলো যে ইনভেস্ট করেছে সেটা তারা তো উঠাবেই, সেটা কোনো মানে দোষের কিছু না, কিন্তু তারা প্রফিটও করতে চাচ্ছে এবং সেটাও দোষের কিছু না। কিন্তু এই প্রফিটের জন্য তো একটা রেস হবেই, কারণ এখানে বিভিন্ন সরকার অনেক রকম ইনভেস্ট করছে। আমাদের এখানে অপারেশন ওয়ার্প যেটাকে বলে, সেখানে বিলিয়নস অফ ডলার্স দেওয়া হচ্ছে, এবং এই রেসের মধ্যে থেকে যে বিভিন্ন কোম্পানি এটার মধ্যে একটা রেষারেষি থাকবে, একটা কম্পিটিশন থাকবে, এটা কোনো আশ্চর্যের ব্যাপার না। তবে ভালো জিনিসে রেসটা অবশ্যই কাম্য, এটা খারাপ কিছু না। কথা হলো যে রাশিয়ান ভ্যাকসিন এবং চায়নার ভ্যাকসিন কেন সেরকম সংবাদ পাচ্ছে না, তার খুব সিম্পল একটা কারণ হলো আপনি ভ্যাকসিন ট্রায়াল দিচ্ছেন, সেটা যদি ট্রান্সপারেন্ট না হয় তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ এটা যেটা বললাম যে ভ্যাকসিনটা দেওয়া হয় এটা সুস্থ মানুষকে, আপনি ওখানে কজন অসুস্থ হচ্ছে, ওদের কোনো বড় সাইড ইফেক্ট হচ্ছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, সেটা যদি আমরা না জানি তাহলে তো মানুষের কনফিডেন্স থাকবে না এই ভ্যাকসিনের উপরে। এবং রাশিয়ান যে ভ্যাকসিন স্পুটনিক 5, তার কিন্তু কোনো ডেটা আমরা এখন পর্যন্ত জানি না। ওরা দাবি করছে এটা 92% ইফেক্টিভ, হয়তো তাই হবে, ওরা মিথ্যা কথা বলবে কেন, কিন্তু সেটা তো আমরা সায়েন্টিফিক কমিউনিটি আমাদেরকে দেখতে হবে, সেটা আমাদের নির্ণয় করে দেখতে হবে। ডক্টর চৌধুরী এই বিষয়টি নিয়ে আরও কথা বলে বিরতির পরে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক সময় আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর মশিউল চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই পর্যায়ে আমি জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন বিরতির আগে রাশিয়ার ভ্যাকসিনের ট্রান্সপারেন্সির অভাব রয়েছে, চীনের ভ্যাকসিনের আসলে সমস্যাটা কোথায়, সেখানে কি ট্রান্সপারেন্সির অভাব রয়েছে? চীন কিংবা রাশিয়া এদের যে ট্রায়ালগুলো হচ্ছে তাতে কিছুটা স্বচ্ছতার অভাব আছে। চীনের তেমন একটা হয়তো নেই, কিন্তু রাশিয়াতে প্রচণ্ডভাবে আছে। তো এই স্বচ্ছতাটা বিজ্ঞানে খুব জরুরি। আমরা কিন্তু জানি যে বিজ্ঞান মাত্রই স্বচ্ছ থাকতে হয় এবং ট্রান্সপারেন্ট থাকতে হয়, এবং ভ্যাকসিনের ক্ষেত্রে তা তো অতি বেশি জরুরি। কারণ আবারও বলছি যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় একটা সুস্থ মানুষকে, এবং সেই সুস্থ মানুষগুলোকে যদি আমরা ঠিক মতো আমরা পর্যবেক্ষণ না করি যে ওদের কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এবং সেই ডাটাগুলো যদি আমরা না জানাই তাহলে কিন্তু এটা বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। তো ক্যানসিনো কোম্পানি যেটা করছে চীনের থেকে, সেটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় করছে, সেটা একটা ভালো জিনিস। কারণ হলো যে ফাইজার এবং মডার্না যেটা করছে সেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে করছে। এখন এই ভ্যাকসিনগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কাজ করছে কিনা সেটা জানা একটা অত্যন্ত জরুরি ব্যাপার, এবং সেটা টেম্পারেচার ব্যাপার, অনেক কিছু ব্যাপার। একটাই সমস্যা যেটা আমি এখনো জানি না ডাটা, সেটা হলো যে চীন কিংবা রাশিয়া যে পদ্ধতিতে করছে সেটা কিন্তু কনভেনশনাল ওয়েতে করছে। মেসেঞ্জার আরএনএ যেটা ফাইজার এবং মডার্না করছে সেটা সেভাবে হচ্ছে না, এবং মডার্না এবং ফাইজার তারা আশাতীত যেটা রেজাল্ট পেয়েছে সেটা চায়না কিংবা রাশিয়ার ভ্যাকসিনে পাওয়া যাবে কিনা সেটা একটু ভেবে দেখার ব্যাপার। তো আমরা এখনো ওয়েট করছি, অপেক্ষা করছি যে চায়নার রেজাল্ট হয়তো আমরা পেয়ে যাবে অনেক তাড়াতাড়ি, এবং আমরা আশা করছি যে তারা যখন ডাটা প্রেজেন্ট করবে তারা অত্যন্ত স্বচ্ছ হবে। ডক্টর চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি যে 5টা থেকে 6টা ভ্যাকসিন বিশ্ববাজারে আসার প্রায় দ্বার প্রান্তে রয়েছে। তো কবে নাগাদ এই ভ্যাকসিনগুলো বিশ্ববাজারে আসতে পারে বলে আপনি ধারণা করছেন? অনেকেই বলছেন যে এ বছরের শেষ নাগাদ আসতে পারে। আসলে কি সম্ভব এ বছর শেষ নাগাদ আসা? আমি বলবো না। ভ্যাকসিন হয়তো আসবে কিছুটা, যেমন মডার্না এবং ফাইজার ওরা দাবি করছে যে এই বছরের মধ্যে, এই বছর তার 1-1.5 মাস আছে, এই বছরের মধ্যে 20 থেকে 40 মিলিয়ন ভ্যাকসিন তার ডোজ ভায়াল নিয়ে আসবে। তো 40 মিলিয়ন যদি আসে, যেহেতু এটা 2টা ডোজ, সেহেতু আমরা মনে করতে পারি এটা 20 মিলিয়ন মানুষকে দেওয়া হবে। এখন 20 মিলিয়ন মানুষ, বিশ্বে তো 7 বিলিয়ন মানুষ, তো 20 মিলিয়ন মানুষকে দেওয়ার মতো যদি ভ্যাকসিন এই বছরে আসে, তাহলে আমাদেরকে দেখতে হবে কারা প্রথমে পাবে। এটা আসবে বাজারে, কিন্তু এটা খুব পরিকল্পিতভাবে অল্প কিছু মানুষের মধ্যে দেওয়া হবে, যারা নাকি ডাক্তার, নার্স, যারা ফ্রন্ট লাইনে আছেন স্বাস্থ্য ব্যবস্থায়, তাদেরকে দেওয়া হবে প্রথম।
তারপর দেওয়া হবে যারা নাকি হাই রিস্ক, যেমন বয়স্ক মানুষদের, যাদের নাকি মেডিকেল কন্ডিশন আছে, তারপরে হয়তো মিলিটারি কিংবা অন্যান্য যারা ফ্রন্ট লাইনে আছেন তাদেরকে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো আমাদের সাধারণ জনগণ কখন পাবে? সেটা এপ্রিলের আগে কিন্তু হচ্ছে না, আগামী বছর এপ্রিলের আগে হচ্ছে না। এবং মনে করা হচ্ছে যে বিশ্বের বেশিরভাগ মানুষকে দেয়া কখন সম্ভব হবে সেটা বোধহয় 2022 সালের শেষ পর্যন্ত লেগে যাবে। তো এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে ভ্যাকসিন হলেও আমাদের সাধারণ জনগণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়তো আরো 1 থেকে 1.5 বছর লাগবে আমাদের পেতে। সেই জন্য আমাদের বলুন। সেজন্য আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যাকসিন পেলেও, এবং যে ভ্যাকসিন পাচ্ছে এবং বেশিরভাগ মানুষ ভ্যাকসিন পাচ্ছে, আমাদের আরো 2 বছর হয়তো আমাদের এই মাস্ক ব্যবহার করতে হবে, আমাদের এই হ্যান্ড হাইজিন, সোশ্যাল ডিস্টেন্সিং, এটা কিন্তু সহজে যাচ্ছে না। এই বিধিগুলো আমাদের মেনে যেতে হবে আরো 1 থেকে 1.5 বছর। ডক্টর চৌধুরী, গতকাল WHO চিফ তিনি বলেছেন যে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আসলেও এটি সর্বশেষ পদ্ধতি হবে না। আসলে উনি কেন এই কথাটা বললেন, ভ্যাকসিনই সব শেষ না, কেন বলছেন এই কথাটা? কারণ প্রথমত ভ্যাকসিন 100% ইফেক্টিভ না, এবং আমরা জানি কতদিন থাকবে এটার ইফেক্টিভনেস সেটাও জানি না। এখন আমি যদি ভ্যাকসিন পাই, আপনি যদি ভ্যাকসিন পেলেন, তাহলে আমরা জানবো না যে আমরা কি ওই 10%-এর মধ্যে পড়ছি নাকি 20%-এর মধ্যে পড়ছি। এখন আমি যদি 10%-এর মধ্যে পড়ি, তাহলে আমি ভ্যাকসিন পেলেও আমার হয়তো প্রতিরক্ষা হচ্ছে না, এবং এটা যদি 2 মাস পর্যন্ত আমার থাকে, তাহলে 2 মাসের পরে কি হবে? আমি যদি এখন দেই, তাহলে হয়তো জানুয়ারি পর্যন্ত আমার প্রতিরক্ষা হচ্ছে, কিন্তু সুরক্ষা হচ্ছে, কিন্তু ফেব্রুয়ারি থেকে কি হবে? সেজন্য যেহেতু আমরা এই সময়গুলো জানছি না, যেহেতু এটা 100% ইফেক্টিভ না, সেজন্য আমাদের ওই বিধিগুলো মেনে যেতে হবে। সেজন্যই বলছি যে এটা লাস্ট কথা না আর কি। ডক্টর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আশা করি ভবিষ্যতে আপনার সাথে আরও বিস্তারিতভাবে বিষয়ে কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা ভাইরাস প্রতিরোধে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।